জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানে আমার আসার মূল কারণ যদি বলি, একদম ডিরেক্ট যদি বলি, আজকে আসার মূল কারণই হচ্ছে ডক্টর মির্জা গালিব। উনি আমার অত্যন্ত একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং আমি তাকে অত্যন্ত পছন্দ করি। তার পডকাস্ট সেমিনারে আমি সবসময় থাকার চেষ্টা করি। যদি বলি ব্যক্তিগতভাবে একটু বলি, আমি হচ্ছে ব্যক্তিগতভাবে একজন সম্পূর্ণভাবে অরাজনৈতিক মানুষ, কিন্তু আমি বিশ্বাস করি যে সাংস্কৃতিক এবং রাজনৈতিক সচেতনতা ছাড়া মুক্তি সম্ভব না। এই জন্য আমি চেষ্টা করি সবসময় রাজনৈতিকভাবে সচেতন থাকার। আমাদের এই যে দেশে অনেক সামাজিক সমস্যা আছে এবং অনেকে বই থেকে দূরে, তো আমি সবসময় চেষ্টা করি ভালো বই পড়ার এবং ভালো মানুষদেরকে অনুসরণ করার। আজকে ডক্টর মির্জা গালিবের সাথে স্টেজ শেয়ার করা আমার জন্য অত্যন্ত গর্বের একটি বিষয় বলে আমি মনে করি। ৩৬ জুলাই আমরা পার করে এসেছি গত বছর, এবং ওই আন্দোলনে আমরা দেখেছি আমাদের এই যে জেনারেশনের সাহস এবং যে বুদ্ধিমত্তা এবং যে বুদ্ধিভিত্তিক আন্দোলন বলা যায়। এবং আমরা হাসিনা যে রেজিম, ওই যে রেজিমের আমলে হচ্ছে দেখিয়েছি আমাদের বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন ছাত্র দল স্বাধীন ছিল না, বাক স্বাধীনতা ছিল না, সেটা আমাদের কারোরই বাক স্বাধীনতা ছিল না। তারপরেও আমরা চেষ্টা করেছি যেন আমরা বুদ্ধিভিত্তিক বিভিন্ন আন্দোলন বা বুদ্ধিভিত্তিক মানুষদের আশেপাশে থাকার জন্য। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি এবং আমি ব্যক্তিগতভাবে সাহিত্য চর্চা করি। আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় একজন বিখ্যাত আছেন কবি, আপনারা সবাই চিনবেন, কবি আল মাহমুদ। আন্দোলনের সময় যখন হাসিনা পালিয়ে যায়, তখন আমার মাথায় একটা শব্দ, একটা লাইন হচ্ছে সাথে সাথে উদয় হয়েছিল। আল মাহমুদ বলেছিলেন তার বখতিয়ারের ঘোড়া কবিতাতে, দেখো দেখো জালিম পালায় খিড়কি দিয়ে। এবং তখন মনে হয়েছিল কবি আল মাহমুদ সেটা এত আগে লিখে বর্তমানে সেটা হাসিনা রেজিমে সার্থক হয়েছে সেই লাইনটি। এবং আপনারা যদি বিরক্ত না হন, আমি কবি আল মাহমুদের কবিতার আরো কয়েকটা লাইন হচ্ছে বলবো, যদি অনুমতি দেন। কবিতা হচ্ছে আমাদের মিছিল। আল মাহমুদ: আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে, আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যেই শিবিরে এসে দাঁড়িয়েছি। কে প্রশ্ন করে আমাদের আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের এই যাত্রা অনন্তকালে। উদয় অস্তের ক্লান্তি আমাদের কোনোদিনই বিহ্বল করতে পারেনি। আমাদের দেহ ক্ষতবিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাস বায়ু। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই দিল্লি পালিয়ে যায়। আমাদের মিছিল ভয় ও ধ্বংসের মাঝে বিশ্রাম নেবে না। আমাদের পতাকায় কালেমা তাইয়েবা, আমাদের পতাকায় কালেমা তাইয়েবা। এই বাণী কাউকে কোনোদিন থামতে দেয়নি, আমরাও থামবো না। আমি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে খুবই গর্বিত অনুভব করছি, এবং আজকে আমার ব্যক্তিগত কিছু মতামত প্রকাশ করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে অসংখ্য ধন্যবাদ। আমি মনে করি আমাদের এই বুদ্ধিবৃত্তিক যে আন্দোলন, সেটা চালিয়ে যাওয়া উচিত। তা আমরা যে ছাত্র সংগঠন বা অরাজনৈতিক মানুষ কিংবা আমরা যাই হয় না কেন, আমাদের বিপ্লব এবং আমাদের দ্রোহ সবসময় চালিয়ে যাওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। ইনকিলাব জিন্দাবাদ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সর্বপ্রথম আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া, যে হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে ভর্তি যুদ্ধের মাধ্যমে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি আসন আমি পেয়েছি এবং এখানে ভর্তি হতে পেরেছি, এবং আপনাদের সামনে এত শিক্ষার্থীর মাঝে আমাকে এখানে বক্তব্য দেওয়ার জন্য, অনুভূতি প্রকাশ করার জন্য সুযোগ দিয়েছেন।
অনুষ্ঠানে এখানে উপস্থিত সম্মানিত বাংলা ইসলামী ছাত্র শিবির সম্মানিত দায়িত্বশীল বৃন্দ ও রীতিবৃন্দ এবং আমার সহপাঠী বৃন্দ সকলকে আমি আবারও আমার সালাম জানাই এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি বাংলা ইসলামী ছাত্র শিবিরকে শিক্ষার্থী বান্ধব তারা বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করতে এবং আজকে সেই দ্বারাই নবীনবরণ অনুষ্ঠান তারা আয়োজন করেছেন। এর 10-15 দিন আগে তারা যে ফল উৎসব আয়োজন করেছেন, এরকম শিক্ষার্থী বান্ধব আয়োজন করতে আমি কোনো সংগঠনকে দেখি নাই এখানে, বা অন্যান্য ক্যাম্পাসে দেখলেও কিন্তু আমাদের এখানে দেখা হয় নাই। তো অন্যান্য সংগঠনের কাছে আমাদের অনুরোধ থাকবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মতো তারাও যাতে শিক্ষার্থী বান্ধব এরকম আরও ভিন্ন ভিন্ন, শুধু নবীনবরণ নয়, আরও ভিন্ন ভিন্ন আয়োজন করার মাধ্যমে শিক্ষার্থীর মাধ্যমে তাদেরও গ্রহণযোগ্যতা পায় মতো তেমন আয়োজন করার জন্য তাদেরকে অনুরোধ করছি। এবং সর্বশেষ এই বিষয়টি বলতে চাচ্ছি, সেটি হচ্ছে জুলাই আন্দোলন নিয়ে যে আমাদের আকাঙ্ক্ষা, আমি নিজেও জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম, যে আমাদের আন্দোলনের যে আকাঙ্ক্ষা, এখানে ডক্টর মির্জা গালিব ভাই উনি আমার একটা প্রশ্ন ছিল, উনি সেটি যথার্থভাবে উত্তর দিয়েছেন। যে আমি শুধু এটি বলতে চাই যে জুলাই আন্দোলন নিয়ে এখনো পর্যন্ত 16 দিন অতিবাহিত হয়েছে জুলাই মাসের। এখানে রাজনৈতিক যে সংগঠনগুলো আছে তাদের এখনো জুলাই নিয়ে কোনো চিন্তাভাবনা দেখতে পাইনি, যদিও শিবির থেকে কেন্দ্রীয় সার্কুলারে কিছু আয়োজন দেখতে পাইছি। আমি তাদের কাছে অনুরোধ জানাবো যে জুলাই আন্দোলনে আমাদের কাছে চিরঞ্জীব করে রাখার জন্য বিভিন্ন ব্যতিক্রমিক সুন্দর আয়োজন করার জন্য অনুরোধ করছি। এবং এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবং ছোট ভাই হিসেবে আপনারা ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের বন্ধু হিসেবে আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমার প্রিয় এবং সম্মানিত দায়িত্বশীল, এদেশের লাখো কোটি তরুণের আইকন, বাংলাদেশের ছাত্র সমাজের আইকনিক লিডার, ছাত্রনেতা মোহাম্মদ জাহিদুল ইসলাম, আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা দুঃখর বক্তা মোহাম্মদ রিয়াজুল ইসলাম, উপস্থিত আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষকবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সাবেক সভাপতিবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের সবচাইতে বেশি আপন এবং কাছের মানুষজন, যাদেরকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবিরের এই আয়োজন, প্রিয় নবীন শিক্ষার্থী ভাই এবং বোনেরা, সকলের প্রতি আমার রক্তিম সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পাকিস্তানি হায়নাদের কাছ থেকে মুক্ত হয়েছিলাম 71-এ। আমাদের প্রথম সংগ্রাম স্বাধীনতার ছিল না, প্রথম সংগ্রাম ছিল আমাদের অধিকারের সংগ্রাম। আমরা যখন আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলাম বারবার, তখন এদেশের এই পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ, ছাত্র সমাজ এবং আবাল বৃদ্ধ বনিতারা জেগে উঠেছিল আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে। যখন তারা আমাদেরকে অধিকার দিচ্ছিল না, সেই অধিকার আদায়ের লক্ষ্য থেকে আমাদের মুক্তির সংগ্রামে রূপান্তরিত হয়েছিল 1971। সুতরাং 71কে বাদ দিয়ে যেরকম আমাদের বাংলাদেশ হয়নি, তদ্রূপভাবে জালিমরা আমাদের অধিকার ছিনিয়ে নিয়েছিল গত 16টি বছর। সেই 16 বছরের অধিকার আদায়ের জন্যই অনুষ্ঠিত হয়েছিল 2024-এর জুলাই বিপ্লব। আমরা যখন দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই এবং বোনেরা নির্যাতিত হয়েছিল, সেই নির্যাতন দেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাই এবং বোনেরা রাতের অন্ধকারকে মারিয়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়ে বলেছিল, তোমরা এখানে অধিকার আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমাদের সাথে আছে। সেই রকম একটি গর্বিত বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসাবে আমি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে রেখে বক্তব্য দেওয়ার দৃশ্যতা দেখানো আমার ঠিক হয়নি। আমি শুধু দুটো পয়েন্ট বলছি। আমি আমার কলেজ জীবনে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার পরে আমার কলেজের প্রিন্সিপাল ডক্টর অসীম কুমার হালদার আমাকে অফিস রুমে ডেকে নিয়ে বলছিল যে, মাকসুদ, তুমি ছাত্রদল বা ছাত্রলীগ করো না কেন? আমি সেদিন কোনো উত্তর দিতে পারিনি। আমি শুধু বলেছিলাম, ছাত্রদলের সভাপতি আমার বন্ধু হাসান এবং ছাত্রলীগের সভাপতি আমার বড় ভাই টগর।
এরা দুইজনের যে কোনো একজন যদি আমার ফজরের নামাজ জামাতে আদায় করার দায়িত্ব নেয় এবং আমাকে কোরআন তেলাওয়াত সহি করার দায়িত্ব নেয়, তাহলে আমার ছাত্র শিবির করার প্রয়োজন নাই। আমি ছাত্রলীগ বা ছাত্রদল করব, আমার কোনো ধরনের কোনো সমস্যা নাই। আমার প্রিন্সিপাল স্যার আমার পিঠে হাত বুলিয়ে বলছিলেন, তারা এই দায়িত্ব তোমার নিবে না, তুমি তোমার দায়িত্ব পালন করো। ইসলামী ছাত্র শিবির যদি গতানুগতিক কোনো ছাত্র রাজনীতির নাম হতো, তাহলে ছাত্র শিবির করতাম না নিশ্চয়ই। গতানুগতিক আরও ছাত্র আছে, আরও ছাত্র রাজনীতি আছে, সেই দলের সাথেই সম্পৃক্ত হতাম। আমরা দুনিয়ার কোনো মোহের সাথে জড়িত না, দুনিয়ার কোনো ভোগ বিলাসের সাথে জড়িত না। আমরা কেবলমাত্র আল্লাহ সন্তুষ্ট অর্জনের নিমিত্তেই ইসলামী ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত হয়েছিলাম। কারণ আমরা জানি আমরা দুনিয়াতে ডাক্তার হতে পারবো, ইঞ্জিনিয়ার হতে পারবো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবো, কিন্তু যদি আমাদের নৈতিকতা না থাকে তাহলে আমাদেরকেই মানুষ অমানুষ বলে গালি দিবে। সুতরাং মানুষকে মানুষ বানানোর জন্য কাজ করে ইসলামী ছাত্র শিবির। প্রিয় নবীন ভাই এবং বোনেরা, ইসলামী ছাত্র শিবির আমাদেরকে মাদকাসক্তির থেকে রক্ষা করেছে। ইসলামী ছাত্র শিবির আমাদেরকে নৈতিক চরিত্র উন্নত করার জন্য কাজ করেছে। ইসলামী ছাত্র শিবির অসততা এবং অন্যায়ের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছে। ইসলামী ছাত্র শিবিরের একজন সাবেক কেন্দ্রীয় সভাপতি, যিনি সাবেক এমপি ছিলেন, 7 এবং 8 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দেওয়া হয়েছিল। দুদক তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগ নাকচ করে দিয়েছে এবং তিনি বেকসুর খালাস পেয়েছেন। সেই রকম সোনার মানুষ তৈরি করে ইসলামী ছাত্র শিবির। সুতরাং আসুন ইসলামী ছাত্র শিবিরকে জানুন, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, ইসলামী ছাত্র শিবিরের আদর্শে আদর্শিত হয়ে আগামী দিনের আমাদের এই বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আপনারা এগিয়ে আসুন। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জিন্দাবাদ। ম্যানেজ করি আমি দেশের ফাইন্যান্সেস, সেভাবে ম্যানেজ করি, একই প্রিন্সিপাল, এবং সেভাবেই অনেকে মনে করে যে দেয়ার ওয়াজ ওয়ান অফ দ্য রিজনস যে উনি যে কোল প্ল্যান্ট স্ট্রাইকস ছিল 1980s সেই ডিজাস্ট্রাস উইন্টারের পর ইকোনমিক গ্রোথ এনেছিলেন। আমি নিজে রাষ্ট্রীয় রাজনৈতিকভাবে মার্গারেট থ্যাচারের রাজনৈতিক দর্শনের অনুসারী না হলেও ওই প্রিন্সিপালটার কথা বলছি। যাই হোক, আমাদের আজকের আলোচনা হলো যে ফ্যাসিজম প্রুফ। আমি একটা ইনোভেটিভ আইডিয়া এখানে প্রেজেন্ট করতে চাই এবং আমি মনে করি আপনারা এবার পারফেক্টলি সবাই বাংলাদেশকে অন্তত পক্ষে আমার চেয়ে বেশি ভালোবাসেন এবং বাংলাদেশের আমাদের প্রিয় সন্তানেরা, আমাদের ভাই বোনেরা, ছেলেমেয়েরা, তারা যেভাবে মাত্র 1 বছরের কম সময়ে আগে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, মানুষের সুপ্রিম স্যাক্রিফাইস সেটা করে আমাদের জন্য ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি ওনারা রেখে গেছেন। সো দ্যাটস ওয়াই অনেকগুলো রিফর্মের পাশাপাশি আমি মনে করি দিস শুড হ্যাভ বিন ওয়ান অফ দ্য প্রায়োরিটি আইটেমস ইন দ্য এজেন্ডা, যেটা আছে নির্বাচনী সংস্কার। কিন্তু পিআরকে নিয়ে যেভাবে যতটা অ্যাটেনশন দেওয়ার কথা ছিল ততটা অ্যাটেনশন পিআর কিন্তু পায় নাই। যাই হোক, আমি দু একটি কথা এখানে যারা পরে ফুল পেপার আমার পেতে চান তাদের সাথে শেয়ার করতে পারি এবং এটা প্রিন্ট করে কিছুক্ষণের মধ্যেই এটা প্রিন্টেড ভার্সন আপনাদের সামনে ফুল পেপারে দেব। আমি জাস্ট বলতে চাচ্ছি যে দ্য প্রাইম অ্যাসপিরেশন অফ দ্য জুলাই রেভলিউশন that culminated in the uprising of the 5th of August 2024 and that forced the ouster of Sheikh Hasina from power and the simultaneous collapse of her brutal dictatorial regime was a permanent eradication of fascism from the country's governance. The supreme sacrifices made by more than 1,400 martyrs and thousands of injured, while loud renunciation of oligarchs, systems, structures, and institutions that directly or indirectly contributed to enabling, sponsoring, nurturing, and promoting one of the longest-serving fascist regimes of Asia. আমার মনে হয় এসব ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন। সো আমি সময়ের টাইম এফিসিয়েন্সির জন্য আমি পুরো পেপার এখানে পড়ে শোনানোর প্রয়োজন নেই, আপনাদের সাথে বলছি শেয়ার করব। একটা কথা আমি বলতে চাই যে জেন জি তারা কিন্তু শুধুমাত্র চাকরির কোটার জন্য বা কয়েকটি সরকারি চাকরির
জন্য কিন্তু এত আত্মত্যাগ করেননি, এটা ওনারাও বলছেন। এবং যে কোনো সমাজবিজ্ঞানী, যে কোনো রাষ্ট্রবিজ্ঞানী, যে কোনো রাজনৈতিক কর্মী এটা বুঝতে পারবেন। সো ওনাদের যে আকাঙ্ক্ষা, যেটা বাংলাদেশের জন আকাঙ্ক্ষা বলা যায়, দ্য অ্যাসপিরেশন, সেখানে কিন্তু ছিল এ থার্স্ট ফর ডেমোক্রেসি। অ্যাকচুয়ালি শুধু ডেমোক্রেসি না, এ থার্স্ট ফর গুড গভর্নেন্স। ওনারা ন্যায় যে কথা বলছিলেন, যে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, সে জাস্টিসের ন্যায় বিচার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে, এবং সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশের আইনসভা, ওয়ান অফ দ্য 3 পিলার্স। তো সেখানে যাতে জাস্টিস, এবং জাস্টিস প্রতিষ্ঠার জন্য কিভাবে একটা রিভাইজড, আমি কিন্তু পিআরকে প্রমোট করার কথা বলছি না, আমি আপনাদের কাছে খুব শীঘ্রই সে কথাটা বলবো। সো ওই প্রেক্ষাপটে আমরা আজকের আলোচনাটা দেখলে ভালো হবে, যে এটা কিন্তু শুধু কোনো রাজনৈতিক দল বা জোটের আকাঙ্ক্ষা না, এটা কিন্তু আপনি আপনার যে কোনো তরুণ শিক্ষার্থীর সাথে কথা বলে আপনি বুঝতে পারবেন দে ওয়ান্ট জাস্টিস। এবং তারা যখন দেখবেন, অনেকে জানেন না কিন্তু, তারা যখন দেখবে যে আরে গণতন্ত্র মানে কিন্তু যে মাত্র 30-35% মানুষের সমর্থন পুষ্ট দল যখন 280 আসন অথবা ইভেন 151 আসন পেয়ে যখন এক ধরনের সাংবিধানিক স্বৈরাচার, এমনকি যদি সেখানে মানুষ হত্যা কেউ নাও করেন, গণতান্ত্রিক হতে চাইলেও, তখন কিন্তু এই মিলিয়নস অফ আমাদের যে প্রায় 4 কোটি ভোটার যারা জীবনে ভোটই দিতে পারেননি, তারা কিন্তু উইল হ্যাভ নট জাস্ট এ সারপ্রাইজ, দে উইল হ্যাভ এ শক। সো কেন এই ঘটনাটা ঘটে সেটা আপনাদের সামনে আপা ডেফিনেটলি বলবেন। পিআর পদ্ধতি অ্যাগেন একাডেমিক ব্যাখ্যা করা দরকার নেই, যেখানে আপনারা সবাই জানেন যে দল যত বেশি ভোট পাবে সে তত বেশি বা ততগুলো আসন পাবে। কিন্তু পিআর পদ্ধতির মূল এসেন্স হচ্ছে যে আমাদের যে ট্রেডিশনাল পদ্ধতি আছে, 38টা সোফা, বাট আরও আসছে, সেখানে দেখুন যে আন্ডার দ্য ট্রেডিশনাল, আমি সনাতনী বলছি, এই পদ্ধতিতে আপনি তাত্ত্বিকভাবে, যদি রাজনৈতিক দলগুলো বলছেন যে 51% ভোট পেলে তিনি সরকার গঠন করবেন, 49% ভোট এর একটা আসনও পাবেন, আমি কিন্তু অঙ্ক করে দেখেছি যে অ্যাকচুয়ালি 51% ভোট পাওয়ার দরকার নেই। আপনি হ্যাঁ, যদি 100-তে 300 আসনই আপনাকে জিততে হয়, এবং যদি 2-ওয়ে কন্টেস্ট থাকে, মাইন্ডেড। সো 2-ওয়ে কন্টেস্ট বাংলাদেশে এখন পর্যন্ত হয় নাই, যদিও দুটো মেজর পার্টি 1991 থেকে 2001-8 এই 4টা নির্বাচনে মোটামুটি বাংলাদেশ একটা বাইপার্টি সিস্টেমের দিকে যাচ্ছিল। সর্বশেষ 2001-এ আমরা দেখেছি প্রায় 81% ভোট was captured by the 2 major political alliances. কিন্তু আবার এখন in the absence of আওয়ামী লীগ, এখন কিন্তু আবার বাইপার্টি সিস্টেম থেকে আমরা there is going to be a departure. সো যদি কোনো কারণে দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয়, তখনই কেবল 100-তে 100টি আসন, মানে 300 আসনই পাওয়ার জন্য আপনার 51% বা 50% একটু বেশি ভোটের দরকার হবে। যদি একজনও স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায়, তাহলে কিন্তু আরও কম ভোটেই আপনি ওই আসনগুলো জিততে পারবেন। সো এনিওয়ে, ম্যাথমেটিক্যালি আমি দেখেছি দ্য লোয়ার লিমিট হচ্ছে অনেক 2 পার্টি সিস্টেম, আপনাকে মাত্র 27%, মাইন্ড ইট, 27% ভোট পেলেই কিন্তু আপনি 151 আসন পেয়ে যাবেন, আপনি সরকার গঠন করতে পারবেন ইন এ ডেমোক্রেটিক কনস্টিটিউশনাল ওয়ে। এর চেয়ে বেশি দরকার নেই যদি আপনি স্ট্র্যাটেজিকলি আপনার প্রার্থীদেরকে নির্বাচনে দাঁড় করান। সো এটা হচ্ছে লোয়ার লিমিট, বাট অফকোর্স 27-এর নিচে হলে হবে না। যদি 2/3 মেজরিটি দরকার হয় আপনার, তাহলে সেটা 27-এর জায়গায় 34% ভোট দরকার। সো 34% হলে কিন্তু আপনি সংবিধান বদলানোর মতো ম্যান্ডেট পেয়ে যাবেন। আর তার চেয়ে সামান্য বেশি আমি যেটা বললাম, যদি 50% হয়, তাহলে আপনি 100% আসনই দখল করতে পারবেন। সো কোনো দলেরই তো 100% আসন প্রয়োজন নেই। আর যেটা মোর লাইকলি, যদি 3-ওয়ে কন্টেস্ট হয়, 3-ওয়ে কন্টেস্ট ট্রায়াঙ্গুলার, তাহলে কিন্তু আরও কম ভোটে, I'd like you to note this, 18.54 is the number, 18-19% ভোট পেয়ে আপনি সরকার গঠনের জন্য কমফোর্টেবল মেজরিটি পেতে পারবেন। ভেরি অ্যালার্মিং। 19% যদি স্মার্টলি আপনি, ইফ ইউ ক্যান ফিল্ড ইউর ক্যান্ডিডেটস, যেখানে আপনার কোনো চান্স নেই সেখানে আপনি প্রার্থী দেবেন না। যেখানে যেমন আমেরিকান ইলেকশনসে যেমন বারাক ওবামা ক্যালিফোর্নিয়াতে এসছেন, কিন্তু কারোর সাথে মিট করেন, শুধু ফান্ড রেজিং ডিনার করে ক্যালিফোর্নিয়া থেকে ফ্লাই করেছেন। উনি জানেন যে ক্যালিফোর্নিয়া সবগুলো ভোট অলরেডি ইন দ্য ব্যাগ। সো
এনিওয়ে সব ওসব টেকনিক্যাল আলোচনায় আমার মনে হয় আপনারা সবাই এখানে বিদগ্ধ জানেন। আমার কথা হচ্ছে এই যে লোয়ার লিমিট 19%-এ আপনি মেজরিটি ফর্ম করার মতো এনাফ পাবেন। আর 4-ওয়ে কন্টেস্টের ক্যালকুলেশন আমি করি না, যদি চতুর্মুখী কন্টেস্ট হয় তার মানে আরও কম, তার মানে 13-14 দরকার নেই, এর চেয়ে কম ভোটে আপনি জিততে পারবেন। হ্যাঁ, 4-ওয়ে কন্টেস্টে বলেছি মিনিমাম প্রয়োজন হবে 13.26। সো এই নাম্বারগুলো যদি লিখে রাখেন একটু, 23%, তারপর 3-ওয়েতে 27 যদি 2-ওয়ে হয়, তারপর 23, এরপর মাত্র 13%। আর সেখানে 4-ওয়ে কন্টেস্টে 2/3 মেজরিটি পেতে হলে আপনার দরকার হবে মাত্র 17%। সো এনিওয়ে, সো দিস ইজ এ ডেঞ্জারাস সিচুয়েশন। এখন এইটার ক্ষেত্রে যে রিয়েল ওয়ার্ল্ড, এখন এগুলো তো থিওরিটিক্যাল পসিবিলিটিস, তাহলে বাস্তবে কী হয়েছে আপনাদের দু একটা বলি। 1991-এ যেটা অধ্যাপক আব্দুর বলেছেন, যে 1991-এ আপনারা সবাই জানেন যে আওয়ামী লীগ এবং বিএনপি একই পরিমাণ ভোট পেয়েছিল, প্রায় 30% এবং 31%। আওয়ামী লীগ আসন পেয়েছিল 88, বিএনপি পেয়েছিল 140। এরপর জামাতের সাথে কয়েক সপ্তাহের একটা, আমি বলবো কয়েক সপ্তাহের, কারণ নারী আসনে নির্বাচন হয়ে যাওয়ার পর আর জোটের প্রয়োজন হয় নাই, যদিও দে কন্টিনিউড, কিন্তু এরপর আর প্রয়োজন নেই, কারণ 28টা নারী আসন নিয়েছিল বিএনপি, মাত্র 2টো জামাত। সো 168টা আসন নিয়ে আপনি 5 বছর ইজিলি আপনি বিনা অ্যালায়েন্সেই থাকতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চোখের সামনে এটা অত্যন্ত গণতান্ত্রিক এবং খুব ভালো নির্বাচন, কিন্তু 91-এর নির্বাচন আমরা মনে করি ওয়ান অফ দ্য ক্লিনেস্ট ইলেকশনস। টার্ন আউট ওয়াজ ভেরি লো। ইভেন সেবার প্রমাণ হয়েছে যে একটা পুরানো ভোটার লিস্টেও কিন্তু একটা ভালো নির্বাচন করা যায় যদি সরকার আন্তরিক হয়। যাই হোক, এবং ওই সময়ে জামাতে ইসলামী পেয়েছিল 12.4% ভোট, আসন পেয়েছিল অ্যাবাউট 6%। আর তার পরের নির্বাচন 1996-তে জামাতে ইসলামী পেয়েছে 8.4%, সারা দেশে 300 আসনে, কিন্তু আসন পেয়েছেন 1%। এবং অন্য অনেক দল তারা গত 1991-এর পর বিভিন্ন নির্বাচনে সামান্য ভোট পেলেও আসন কিন্তু অনেকে মোটেও পান নাই। আবার 2001-এ এর রিভার্স ভাগ্য, যে সুবিধা পেয়েছে আওয়ামী লীগ 1996-তে, রিভার্স ভাগ্য কিন্তু 2001-এ তাদের হয়েছে 40.13% ভোট পেয়েও মাত্র 62, হুইচ ইজ অ্যাবাউট 21%। সো আপনার যে পরিমাণ ভোট পাচ্ছেন, জনগণের সমর্থন পাচ্ছে, তার অর্ধেক আসন, এবং এর চেয়ে কমও হতে পারতো থিওরিটিক্যালি। আবার জোট 47% জামাত সহ পেয়ে কিন্তু 216, এবং যদি আপনি বিজেপি বা তৎকালীন জাতীয় পার্টি নাজির রহমান নাফি ধরেন, তাহলে 220। সো এই ডিসপ্যারিটিগুলো আমরা বাংলাদেশেই দেখেছি। 2018-র কথা তো ইভেন আপনি খেয়াল করুন, 2018-র কথা, যে নির্বাচনটা টোটালি রিগড, আমি নিজে গবেষণা করে দেখিয়েছি। সেখানেও এরকম রিগড হওয়ার পরও জাতীয় ঐক্য ফ্রন্ট কিন্তু 15% ভোট পেয়েছিল, 15 পয়েন্ট সাম, কিন্তু আসন পেয়েছে 2%। তাদেরকে মাত্র 60টা আসন দেওয়া হয়েছে। সো ডিসপ্যারিটি এরপরও অ্যাভয়েড করা যায় নাই। ইউকেতে, যেখানে আমরা নির্বাচন ব্যবস্থা অত্যন্ত স্বচ্ছ, গণতন্ত্রের সূতিকাগার, সেখানে সর্বশেষ নির্বাচনে লেবার পার্টি 63.3% আসন পেয়েছে, 412 আসন। জেরেমি করবিনের চেয়ে কম ভোট পেয়ে এবার কিন্তু বেশি আসন পেয়েছেন কিয়ার স্টারমার, এবং 34% ভোট। আর কনজারভেটিভরা, তো খেয়াল করুন, 34, জেরেমি করবিনকে বলা হয়েছিল ব্যর্থ, কিন্তু তার চেয়ে কম ভোট পেয়ে অনেক বেশি ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে, এবং কোনো জোট ছাড়া। আবার ইউকে রিফর্ম পার্টি, তারা 14% ভোট পেয়ে মাত্র 1%ও আসন পায় নাই। এখন কথা হচ্ছে, আপনি যদি আপনার অপোনেন্টকে এইভাবে ডিভাইড করতে পারেন, যেটা আওয়ামী লীগের বা জোটের একটা অবজেক্টিভ ছিল, যে জোট ভাঙতে পারলে তত্ত্বাবধায়ক সরকার থাকার পরও ইভেন ক্লিন একটা নির্বাচন হলেও আওয়ামী লীগ ইজিলি, যেটা অধ্যাপক রেফান সোবানও বলেছেন, যে যদি জোট এক্সিস্ট করে, এটা 2001-এ ওনার একটা ডেইলি স্টার আর্টিকেল এসেছিল, অধ্যাপক রেহমান সোবান বলেছেন যে if the four-party alliance exists, then Awami League runs the risk of becoming a permanent minority in Bangladesh politics. সেই লেখা থেকেই কিন্তু আমার এই বই লেখার স্টিমুলি এসেছিল, এবং আমি রিভিউ করেছি ওই কথা। আপনারা সম্ভব হলে স্যারের ওই আর্টিকেলটা দেখবেন। উনি বুঝতে পেরেছেন যে শুধু জোট থাকলেই আওয়ামী লীগ আজীবনের জন্য মাইনরিটি হবে, কারণ অ্যান্টি আওয়ামী লীগ ভোট যে প্ল্যাটফর্মকে রিপ্রেজেন্ট করে, তারা বরাবর
সরকার গঠনের পরিমাণ, ইভেন ইন এ ফেয়ার ইলেকশন তারা পাবে। সো তাদেরকে পরাজিত করতে হলে ইলেকশন সিস্টেমটাকে রিগ করতে হবে, সেটাই গত 15-16 বছর আমরা দেখেছি। যাই হোক, আর মনে হয় উদাহরণ দরকার নেই। বিজেপির উদাহরণ আছে যে কংগ্রেস অনেক বেশি ভোট পেয়ে অনেক কম আসন, পার্টিকুলারলি 9.5% সিট পেয়েছে গত নির্বাচনের আগেরটায়, সেখানে প্রায় 20% ভোট পাওয়ার পর। অর্থাৎ মানে ভুরি ভুরি উদাহরণ আমরা দিতে পারি। যাই হোক, আমি পাওয়ার পয়েন্টে একটু মুহূর্তের জন্য যাই। আমার মনে হয় যে আপনারা যে স্টিমুলেশনটা দেখেছেন, আমরা কেন এই কথাগুলো মানে এই ব্যাপারটা আলাপ করতে চাই। এখন দেখুন, এখানে সবগুলো নির্বাচনের ভোট সিট প্যারিটি বিএনপি এবং আসছে না, আচ্ছা আচ্ছা দিচ্ছি আমার মনে হয় তাহলে এটা হবে। ওকে, থ্যাংক ইউ। সো এখানে আমরা থিওরিটিক্যাল যে পসিবিলিটিসগুলো বর্তমানে মোটামুটি গণতান্ত্রিক দেশগুলোতে, স্পেশালি যেখানে 2 পার্টি সিস্টেম, এটা কিন্তু মনে রাখতে হবে। যেমন জার্মানি, নর্দার্ন ইউরোপ, এগুলোকে কিন্তু আপনি অগণতান্ত্রিক দেশ বলতে পারেন না। ফ্রান্স, ইটালি, এগুলো কি অগণতান্ত্রিক দেশ? সো গণতন্ত্রের উদাহরণ তো শুধু, বা নিউজিল্যান্ড, পৃথিবীর যে দেশ সবার আগে নারীদের সার্বজনীন ভোটের ব্যবস্থা করেছে, দ্যাটস নিউজিল্যান্ড, নট ইভেন ফ্রান্স, নট ইভেন ইংল্যান্ড। এনিওয়ে, সো ইংল্যান্ড, আমেরিকা, এখানে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট আছে। আমাদের পার্শ্ববর্তী ভারতে আছে, আমাদের দেশেও আছে বা ছিল। এখন পিওর পিআর বা পিআরের পক্ষে যারা বলেছেন, তারা এই দ্বিতীয় মেথডটা, আমি মনে করি সেটার কারণেই কতগুলো সমালোচনা এসছে, একটু আলাপ করবো আমরা। তারপর নিউজিল্যান্ডে প্র্যাকটিস করা হয় মিক্সড মেম্বার প্রপোর্শনাল বা এমএমপি, সেখানে অর্ধেক পিআর অর্ধেক আসন ভিত্তিক। ফ্রান্সে আছে 2 রাউন্ড সিস্টেম, তুরস্কে আছে প্রথম এবং দ্বিতীয়ের মধ্যে রান অফ, আমেরিকারও কতগুলো স্টেটে আছে। তারপর র্যাঙ্ক চয়েস, এই যে কদিন আগে আপনার যে মমদানি, উনি যে প্রাইমারিতে জিতলেন, আপনারা দেখেছেন নির্বাচনেরও, আমি নিউ ইয়র্কের কথা বলছি, কয়েকদিন পর কিন্তু চূড়ান্ত ফলাফল হয়েছে, অর্থাৎ প্রত্যেকে তার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ইত্যাদি চয়েস সেটা জমা দেন। এসটিভি সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট স্কটল্যান্ডে আছে, অ্যান্ড ব্লক ভোটিং। সো বিভিন্ন ভোটিং, সবগুলো আলাপ করার মতো সময় আমার মনে থাকবে না। আর আমি এই কথাগুলো অলরেডি বলেছি যে কত পার্সেন্ট ভোট পেলে যে 3-way কন্টেস্ট হলে, 4-way কন্টেস্ট হলে কত দরকার। মানে মোট কথা হচ্ছে অত্যন্ত কম ম্যান্ডেট নিয়ে আপনি ইউড বি গভর্নিং 100% অফ দ্য পিপল। আপনি তাদের জীবন জীবিকার সিদ্ধান্ত নেবেন, তাদের পড়াশোনা, স্বাস্থ্য, এডুকেশন, হেলথ কেয়ার, পলিটিক্স, ডিফেন্স, ইকোনমিক্স, ট্যাক্স, এগুলোর সিদ্ধান্ত নেবেন উইথ দ্য সাপোর্ট অফ মেবি 13 to 14% অফ দ্য পিপল। সো যেটা বললাম যে 2 পার্টি সিস্টেমে মোটামুটি ফার্স্ট পাস দ্য পোস্ট ওয়ার্ক করে, আমাদের দেশেও করছিল। যে আপনি কম ভোট, কারণ একটা দল যে সবগুলো আসনেই একটু একটু করে কম পাবে, এটা এমন তো সম্ভব না। সো যদিও 50%-এর কথা বলছেন, কিন্তু যারা 40%ও ভোট পাবে, তারাও তো কোনো না কোনো আসনে ভালো করবে। সো 2 পার্টি মানে 2 পার্টি সিস্টেমে এটা ওয়ার্ক করতে পারত, স্টিল উইথ ডেফিসিয়েন্সিস। এখন দেখুন, যদি ইউনিপোলার হয়, আমি এখানে যে কথাটা বলছি, যেটা মোর লাইকলি, যে এখানে থার্ড পয়েন্টটা, যেটা ইন এ ইউনিপোলার পলিটিক্যাল স্পেকট্রাম, মানে একটা বড় পার্টি, ইন দ্য অ্যাবসেন্স অফ সেকেন্ড মেজর পার্টি, দ্য ফার্স্ট পাস দ্য পোস্ট ক্যান লিড টু এক্সট্রিমলি স্কিউড আউটকামস। মানে 40% ভোট, 90% আসন। যা হোক, আর পরিসংখ্যান মনে হয় দেখানোর দরকার না আপনারা। এবং দেখুন, আজকেই পেলাম যে যখন আমরা ইংল্যান্ডের কথা বারবার বলছি, সেই লন্ডনে 10 জুলাই 2025 এই সিদ্ধান্ত হয়েছে, সরকারি সিদ্ধান্ত, যে ডিভলিউশন অ্যান্ড কমিউনিটি এম্পাওয়ারমেন্ট বিল তারা এনেছে। সেটার অধীনে অলরেডি তারা বলেছে মেয়রাল ইলেকশনস আর ওই যে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম হবে না। অ্যাকচুয়ালি হতেও না, শুধু গতবারের লন্ডন মেয়র ইলেকশন, এবং এবার এটা ওরা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। এখানে আমি ক্লিক করলে মনে হয় না ইয়ে হবে, তারা দেখিয়েছে যে মাত্র 1/3 ভোট ইজ এনাফ টু উইন মেয়রাল ইলেকশনস ইন ইংল্যান্ড। এবং সেজন্য ইংল্যান্ড ইজ অ্যাকচুয়ালি কনসিডারিং, নাম্বার 1, throwing away, trashing the upper house, যেটা বাংলাদেশে আমরা 20 বছর 30 বছর আগে গণতন্ত্রের আকাঙ্ক্ষার জন্য আমরা বাইক্যামেরাল বলেছি, এবং এখন যে বাইক্যামেরাল বলে মনে হচ্ছে আমাদেরকে একটা লজেন্স। আমি কিন্তু
সম্ভব হলো অন্য সময় দেখাতে পারবো এটা অপ্রয়োজনীয়, ইউজলেস। যদি যদি ডেমোক্রেটিকই না হলো, যদি ক্লোন অফ দ্য লোয়ার হাউসই হলো, তাহলে সেটা ইউজলেস, কোনো প্রয়োজন নেই। ইটস লাইক দ্য স্ট্যান্ডিং কমিটি অফ দ্য রুলিং পলিটিক্যাল পার্টি। সো এনিও আপনার এই নিউজটা দেখবেন যে গভর্নমেন্ট ডিসিশন টু রেস্টোর দ্য সাপ্লিমেন্টারি ভোটিং, মানে সেখানে আপনি দুটা ভোট কমপক্ষে দেবেন, আপনার ফার্স্ট চয়েস এবং সেকেন্ড চয়েস। যদি ফার্স্ট চয়েস যারা পেয়েছেন তারা যদি মনে করুন আমি যদি 50%-এর বেশি মানুষের ফার্স্ট চয়েস ক্যান্ডিডেট হই, তাহলে অটোমেটিকলি ফার্স্ট রাউন্ডেই আমাকে ইলেক্টেড ঘোষণা করা হবে। আর না হলে আমাদের সেকেন্ড রাউন্ডের আমি কারো কারো সেকেন্ড চয়েস সেগুলো যোগ করে দেখা হবে। আদারওয়াইজ ফার্স্ট এবং সেকেন্ডের মধ্যে আরেকবার কন্টেস্ট হবে। যেখানে ইংল্যান্ড ইজ গোয়িং অ্যাওয়ে ফ্রম ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেম, সেখানে বাংলাদেশের কোয়েশ্চেন ডাজন্ট। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং আমাদের অত্যন্ত চৌকস সাংবাদিক ভাই বোনরাও অনেকে এই নিউজটা কিন্তু আজকে প্রায় 5 দিন হয়ে গেল, কেউ কিন্তু এই নিউজ দেননি। যাই হোক, কাইন্ডলি এটা আমি মনে করি এটা অ্যাটেনশন দাবি করে। যাই হোক, এখন আসলে স্ট্যান্ডার্ড যে মডেল, সেখানে নিউজিল্যান্ডে 2 ভোট, আপনি একটা পার্টি ভোট দেবেন, একটা দলকে ভোট, একটা ক্যান্ডিডেটকে ভোট দেবেন। আমার একটা কথা বলতেই হবে যে পিওর পিআর কিন্তু কেউ বলছে না। সো এই যে একটা সমালোচনা আপনি প্রায় দেখবেন টিভি টক শোগুলোতে, যে আমার বাড়ি ধরুন শিবপুর, আমার ক্যান্ডিডেট আসবে গঙ্গাচড়া থেকে, আমার বাড়ি চাঁপানবাবগঞ্জ, আমার দল যাকে আমি যদি তাকে ভোটও দেই, দলের দেখা যাবে যে এমপিরা আসছে 20 জন 30 জন ঢাকা থেকে, মানে চিটাগংয়ের কক্সবাজারে একজন এসে তো চাঁপানবাবগঞ্জের ইস্যুস বুঝবেন না। এটা কিন্তু একটা রাবিশ ক্রিটিসিজম, ইট ইজ এ হোক্স। কারণ পিওর পিআর কেউ বলছে না। পিআরের ভার্সনগুলোতে ওই রকম পিআর এখন কোথাও নেই। ইভেন নেপালে পিআর বলতে আমরা যেটা প্রপোজ করছি, সেখানে আসনগুলোতে এখনকার মতোই ভোট হবে। নিউজিল্যান্ডে 120 আসনের পার্লামেন্ট, 60টা আসন ফিল আপ হয়, যেখানে একজনের বিরুদ্ধে, মানে ডিরেক্টলি কন্টেস্টেড সিটস। আচ্ছা, আমাদের প্রিন্ট আউট কিন্তু এসে গেছে, যদি ভাইদের ফুল পেপার যদি দিতে চান একটু পার করে দিতে পারেন। ফুল পেপারটা ডিস্ট্রিবিউট করে দেন যদি এসে যায়। হ্যাঁ, এবং পাওয়ার পয়েন্টও আসছে ওই যে সুফিয়ান। আচ্ছা, তো যাই হোক, আপনি দেখবেন যেটা এটা কিন্তু আপনি কানই দেবেন না, কারণ এটা কেউ প্রপোজ করছে না। সো 300 আসন অথবা 150 আসন, সেখানে ডিরেক্টলি কন্টেস্টেড ইলেকশন হবে। সো আপনি বসুন্ধরায় বসে দুজনের মধ্যে চুজ করতে পারবেন, আপনি যাকে রিপ্রেজেন্টেটিভ বানাবেন সেই পার্লামেন্টে আপনাকে রিপ্রেজেন্ট করবে। শুধু যদি কোনো ডিসপ্যারিটি হয়, দ্বিতীয় যে পার্টি ভোট, ইভেন আমি প্রপোজ করতে চাই যে 2 ভোটও দরকার নেই, 1 ভোট দিয়ে কাজ চলবে। যে অনেকে বলছেন এটা কমপ্লিকেটেড, এক ভোটই এনাফ। আপনি তো আপনার ক্যান্ডিডেটকে ভোট দেবেন। নৌকা, ধানের শীষ, দাড়িপাল্লা, শাপলা, এগুলোতে যে ভোট হবে, তাতে যারা জিতবেন তো জিতবেন। একটা দলে যদি 100 বা 299 জনও জিতে আসেন, সেটা প্রোটেক্ট করা হবে। দ্যাট শুড বি প্রোটেক্টেড, দ্যাট উইল বি ইনট্যাক্ট। এরপর দেখা যাবে যে আরেকটা দল যারা একটা আসন বা 0 আসন পেয়েছে, তারা কত % ভোট তো পেয়েছে নিশ্চয়ই। ধরুন দ্বিতীয় বৃহত্তম পার্টি সে ইভেন 10%ই পেল, বা 15 বা 40% পেল, তাহলে তাকে দেওয়ার জন্য আপনি ওই যে পিআর পোলে, ওই যে সুফিয়ান নাম এসছে, আমি দেখলাম উনি দিয়েছেন বোধহয়। সো ওই যে পুলে, মানে আপনার কাছে যেমন আপনার পার্সে 2টো ব্যাগ থাকবে, একটা হচ্ছে আপনি আসন ওরে আপনাদের নামে, আরেকটা হচ্ছে যাদের নাম লেখা নেই কিন্তু এসছেন, তাদের পার্সেন্টেজ অনুযায়ী বাকি 300 থেকে আসন দেয়া। এবং এতে আমি মনে করি ইটস অ্যাকচুয়ালি মোর রেশনাল, ইভেন বাংলাদেশের জন্য মোর অ্যাপ্রোপ্রিয়েট দ্যান ইভেন নিউজিল্যান্ড। সো হোয়াট আই এম গোনা প্রপোজ টুডে ইজ বেটার দ্যান হোয়াট উই হ্যাভ ইন নিউজিল্যান্ড। কারণ নিউজিল্যান্ডে কিন্তু আপনি যদি 45% ভোট পেয়ে যান, আর 45% যদি কোনো কারণে আপনার আসনও জিতে যান যে প্রথম 60টার ভিতর, তাহলে আপনি লিস্ট থেকে একজনও পাবেন না। মনে রাখুন, কিন্তু ধরুন লেবার পার্টি 60টাতে 50টাই জিতে গেল, কিন্তু পার্সেন্টে পেল মাত্র 40, তাহলে 120-এর 40% কত হয়? 4 বার 48। তা আপনি তো এমনি 50টা জিতে গেছেন, আপনাকে আর লিস্ট থেকে দেবে না, সেগুলো দেবে ন্যাশনালকে। কারণ ন্যাশনাল বেচারাদের জন্য আসন আছে মাত্র 10টা, তারাও হয়তো 40% ভোট পেয়েছে কিন্তু কোনো আসনই পায়নি। মানে আমি একটা এক্সট্রিম কেস বললাম। তার মানে হচ্ছে কথার কথা, বিএনপি ধরুন 290টা আসনে জিতলো, আমার প্রস্তাবে বিএনপিকে 290টাই অনার করা, মানে দে উইল বি প্রোটেক্টেড। বাট বিএনপির পার্সেন্ট অনুযায়ী তাকে আরও যে 300 আছে,
সেই 300 থেকে তাকে ওই পার্সেন্ট পরিমাণ আসন দেওয়া হবে, তাতে অ্যাটলিস্ট স্কিউড হবে না। অর্থাৎ যে দল আসনওয়ারি বা ডিরেক্টলি কন্টেস্টেড সিটসে কোনো আসনই পায়নি বা কম পেয়েছে, কোনো আসন পাবে না এমন হয়তো হবে না বড় পার্টিগুলোর জন্য, কম পেয়েছে ধরুন 20% ভোট কিন্তু 10% আসন, তাকে আমরা 20% বানিয়ে দেব না, সে 600-এর 20% পাবে না, সে ওই 300 থেকে, খেয়াল করুন সেখানে কাইন্ডলি দেখুন, মানে আমি এটা বলেছি যে একটা ভোট হলেও চলবে, যেটা আমার মনে হয় আমরা খুব কাছাকাছি চলে এসেছি, যে এটা হচ্ছে আমার মূল প্রপোজাল। এটা একটু কাইন্ডলি দেখুন, দ্য সিম্পলিফাইড মডেল, যে ওয়ান ভোট, দ্য সেম ভোট ইজ কাউন্টেড টু ইলেক্ট বোথ দ্য কনস্টিটিউয়েন্সি রিপ্রেজেন্টেটিভ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পার্টি পপুলার ভোট। তো আপনি একবারই ভোট দেবেন, সেটাই পার্টির ভোটে যাবে অথবা ক্যান্ডিডেট ভোট। আর সনাতন পদ্ধতিতে আপনি যে আসনগুলো পাবেন সেগুলো ইনট্যাক্ট থাকবে। অ্যান্ড দেখুন, অ্যান ইকুয়াল নাম্বার অফ এমপিস আর অ্যালোকেটেড অন দ্য বেসিস অফ ইন্ডিভিজুয়াল পার্টি ভোটস। এখন সেটা 300-300 হবে না 150-150 হবে, সেটা সিদ্ধান্তের ব্যাপার। এমনও হতে পারে যে ঠিক আছে 600 জন এমপি আমাদের জন্য কস্টলি, আমরা 400 করব অথবা 300ই করব। ইন দ্যাট কেস 150 আসন হবে আসনওয়ারি অথবা 200 আসনওয়ারি, বাকি 100% থেকে মেক আপ করার জন্য। এবং তাতে কিন্তু যারা ডিরেক্টলি কন্টেস্টেড ইলেকশনে কম আসন জিতবে তাদের ফুল কম্পেনসেশন কিন্তু হবে না। সো আমাদের এখনকার যিনি অ্যাপারেন্ট বৃহত্তম দল, তাদের ভয় পাওয়ার কিছু নেই, যে ওনারা যদি 40% ভোট পান এবং 180টা আসন পান, সেটা পাবেন, প্লাস আবার ওখান থেকেও 40% পাবেন। বাট এটা সুবিধা যেটা হবে সেটা হলো 40% ভোট পেয়ে তারা ওই যে সংবিধান সংশোধনের মতো অথবা 2/3 মেজরিটির মতো হয়তোবা পাবেন না। এখন বলতে পারেন যে আপনার কি হিংসে হয়? হিংসে না, এটা হচ্ছে গভর্নমেন্ট, যারা রাষ্ট্রবিজ্ঞানী বা যারা সমাজবিজ্ঞানী যারা অর্গানাইজেশন চালান, তারা জানে যে অর্গানাইজেশনস হ্যাভ এ টেন্ডেন্সি টু বি ফ্যাসিস্টস। এটা আমাদের ইনহেরেন্ট টেন্ডেন্সি। অ্যাকাউন্টেবিলিটি না থাকলে আমরা আরামপ্রিয়, আমরা নিজে যা বুঝি সেটা, কারণ আমাদেরকে সেভাবেই ন্যাশনালি বানানো হয়েছে। সো আমাদের ব্রেন আমাদেরকে পরিচালিত করেছে, আমরা নিজে যা বুঝি সেটাই আমরা রাইট মনে করি। এই যে টেন্ডেন্সি টু বি ফ্যাসিস্ট, তো তাকে ফ্যাসিজম থেকে আপার সামনে আমি ডিটেল বলার মতো অধ্যত্ত নেই, কিন্তু চেকস অ্যান্ড ব্যালেন্সেসের কথা আমরা শুনেছি, যে ওই চেকস অ্যান্ড ব্যালেন্সেসগুলো দিয়ে তাদেরকে লাগাম, যেমন ঘোড়ার কথা আমি কালকে বোধহয় আমার কয়েকজন বন্ধুকে বলছিলাম, যে ঘোড়ার তো নেচার হচ্ছে দৌড়ানো, তার ঘোড়ার যে লাগামটা, যে ব্রিডল, এই লাগামটা হচ্ছে এই কনস্টিটিউশনাল বা ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট। যেমন আপনি বলছেন যে কাজী সাহেব থাকবেন একজন স্বাধীন, মানে প্রধান বিচারপতি, বিচার ব্যবস্থা। সো আপনি যা ইচ্ছা তা করতে পারবেন না, আমাকে ধরে নিয়ে ওনার সামনে দাঁড় করানো হবে যে আমার ছাগল উনি চুরি করেছেন বা আমার চুক্তি রক্ষা করছেন না, যাই হোক। আর এই কোয়ালিফাইং থ্রেশহোল্ড 3 or 4 5% পলিটিক্যাল পার্টিস। আরেকটা কথা বলা হয় যে আমি তো জানবো না কাকে ভোট দিচ্ছি, এটা মিথ্যে কথা, বাজে কথা। ইভেন ইন এ পিওর পিআর, আপনি যদি ওপেন লিস্ট পিআর করেন, আপনি সারা জীবনই জানতে পারবেন, এখন থেকে জানতে পারবেন যে আমি যাকে ভোট দেবো যদি সে 5% পায়, ধরুন কমিউনিস্ট পার্টি বা গণ অধিকার ফোরাম বা জামাত, যদি 1%, 2%, 3%ও পায়, এখন থেকে আপনি জামাতের কাছে দাবি করতে পারেন, নির্বাচন কমিশন যদি বলে দেয় যে তুমি 3 মাস আগে তোমার লিস্ট দিয়ে দিতে হবে, 1 জন পেলে কে হবে সেটা, 100 জন পেলে কে হবে। সো ভোটাররা বরং অনেক বেশি ইনফর্মড চয়েস করতে পারবে। সো এই দুটো বড় ক্রিটিসিজম, এটা টোটালি, হ্যাঁ আমার মনে হয় আর দরকার হবে না। আমি আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে 300-300 হোক, 150-150 হোক, ইটস ওপেন ফর ডিসকাশন। এটা কিন্তু কোনো দলের প্রপোজাল না, কোনো দল কিন্তু এখনো বলেনি যে আমরা 150টা রেখে আর 150টা পিআর, যেভাবে কয়েকটা দল পিআরের কথা বলছেন যে সারা দেশ একটা আসন হবে, এবং এটা করে তাদেরকে ওই যে তোপের মুখে ঠেলে দেওয়া হচ্ছে কয়েকটা মানে দল অন্ধ, অথচ আপরাইজিং অংশ নিয়েছেন এমন কয়েকজন টকশো পণ্ডিত, ওনারা বলছেন যে আরে আমি আমার বাড়ি এখানে, আমি কাকে ভোট দিচ্ছি, আর আমি কাকে ভোট দিচ্ছি জানি না। এটা বাজে কথা। আপনি কাকে ভোট দিচ্ছেন এটা জানতে পারবেন। আমি মনে করি আমাদের দাবি করা উচিত, আপনি যদি নমিনেট করেন তাহলে আপার চেম্বারে কাদেরকে দেবেন সেটা নির্বাচনের 1 মাস আগে না, নির্বাচনের পরে না, নির্বাচনের পরের দিন আমি জানতে পারবো আপনি ধরুন কবি ওয়ারিসুল করিম বা কবি আব্দুর রহিমকে আপনি আপার চেম্বারে দেবেন, এটা আমার এখনই জানার দরকার ভোট দেওয়ার আগে। ইভেন আপনার আপার চেম্বার, কারণ আপার চেম্বার তো পিআর হবে, সেটা ক্লোন পিআর হোক আর রিয়েল পিআর হোক, যেটা আমি বলছি ক্লোন পিআর, যেটা আমাদের বৃহত্তম দল বলছেন। এনিওয়ে, দুটা মানে আমার একটা, আই হোপ যে আই ওয়াজ এবল, বাট যদি না হয় আবার কথা বলবো।
আশা করি আমাকে সময় দেওয়ার জন্য এবং আমাকে মনোযোগ দেওয়ার জন্য অশেষ কৃতজ্ঞতা। আমি নিজে শিখতে চাই, সো আপনার কাছে আমরা শুনবো, অধ্যাপক আব্দুর রবের কাছে শুনবো। থ্যাংক ইউ।